বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে মোটরযান চুক্তি বিবিআইএন এমভিএ থেকে পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগে পার্লামেন্টে বিরোধিতার কারণে সরে দাঁড়িয়েছে ভুটান। পর্যবেক্ষকদের ধারণা, 2018 সালের নির্বাচনের আগে এ ধরনের চুক্তি পাশ করাতে গিয়ে কোনো রাজনৈতিক ঝুঁকি নিতে চাইছে না ভুটান সরকার। 2015 সালের জুনে বাংলাদেশ, ভারত, ভুটান এবং নেপাল বিবিআইএন নামে 4 দেশের মধ্যে সড়ক যোগাযোগ বা মোটর গাড়ি চলাচলের চুক্তি এমভিএ করে। ভারতের উদ্যোগে বিবিআইএন এমভিএ শুরু হলেও তা বাস্তবায়নে ভারতের গড়িমসি এবং এটা ত্বরান্বিত করতে নেপাল, ভুটানকে ভারতের কোনো বিশেষ তাড়া না দেওয়ার মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবারেও ভারত এবং ভুটান সফরে গিয়ে এর বাস্তবায়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে এসেছিলেন। প্রধানমন্ত্রী হাসিনার সরকার বরাবরই আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিকে আগামীর উন্নয়নে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে আসছে এবং সে লক্ষ্যে এ মাসে ভুটান সফরে গিয়েও তিনি দেশটিকে বাংলাদেশের বন্দর ও নদী ব্যবহারের সুযোগ দিয়ে একটি সমঝোতা স্মারক সই করে এসেছেন। আর বিবিআইনের সড়ক যোগাযোগ চুক্তির পরীক্ষামূলক বাস্তবায়নে কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা পৌঁছেছে মালবাহী ট্রাক, আর ঢাকা থেকে দিল্লি গেছে তৈরি পোশাকের চালান। অন্য সব দেশ যখন স্থানীয় রাজনীতি বিবেচনা করে জনগণের ভাবনাকে গুরুত্ব দিয়ে সকলের মতামত নিয়ে ধীরে হাঁটতে চাইছে, আমরা কি আঞ্চলিক যোগাযোগের পথ খোলার সোনার চাবিটি পেতে একটু বেশি উদ্যোগী হয়ে পড়েছি? ভুটানের পিছু হটার মধ্য দিয়ে কি আপাতত থমকে গেল বিবিআইএন এর আওতায় ভারত, নেপাল, ভুটানের সঙ্গে সংযোগ, তার সূত্রে বিমস্টেকে ঢুকে দক্ষিণ পূর্ব এশিয়া, তারপর চীনে ঢুকে ওয়ান বেল্ট ওয়ান রোড দিয়ে সারা বিশ্বের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার স্বপ্ন? এসব নিয়ে আলাপে রাজকাহন স্টুডিওতে আছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান এবং সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির। স্বাগত আপনাদের দুজনকে। আমি ডক্টর মুস্তাফিজুর রহমান আপনাকে দিয়ে শুরু করি যে এক রকমের কি থমকে গেল কিনা, মানে ভুটান না থাকায় এই বিষয়টি যে আসলে খুব মন মতো গতিতে এগুচ্ছিল তাও নয়, বাংলাদেশের মন মতো গতিতে তো নয়, গতি আরো থমকে যাবে কিনা? ধন্যবাদ। দেখুন, এ ধরনের যখন বহুপাক্ষিক বিভিন্ন সমঝোতা হয় বা এগ্রিমেন্ট হয়, তাতে নানান ধরনের জটিলতা থাকবেই। আমরা যদি একটু পেছনে তাকে তাহলে কিন্তু দেখব যে এটা তো শুরু হয়েছিল একটা সার্ক মোটর ভেহিকেল এগ্রিমেন্ট করার জন্য। একটি দেশ লাস্ট মুহূর্তে তখন বলল যে আমরা একটা আপত্তি দিচ্ছি, একটা ক্লজ ছিল যে কোনো জায়গায় যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে ওই অ্যাক্সিডেন্টটা কোন দেশের নিয়ম অনুযায়ী এটা সুরাহা হবে এবং সেখানে কোন দেশের বিচার ব্যবস্থা সেখানে কার্যকর হবে। এটার প্রেক্ষাপটে পাকিস্তান কিন্তু শেষ মুহূর্তে সার্ক মোটর ভেহিকেল এগ্রিমেন্টে কিন্তু তখন রাজি হয়নি। তখন বাকি যে দেশগুলো, এই 4টা দেশ, তারা বলেছে যে আমরা নিজেরা করব। সুতরাং একটা আগ্রহ কিন্তু ছিল এবং বিশেষভাবে নরেন্দ্র মোদি বলেছিলেন যে সার্কের ভেতরে হোক বাইরে হোক আমরা করব এটা। সুতরাং 4টা দেশ মিলে এটা করেছে। এখন ভুটানের কিছু ওখানে আমরা দেখেছি যে প্রথমে কিন্তু লোয়ার হাউসে ওদের ওইটা কিন্তু পাস হয়েছিল, তারপরে যখন আপার হাউসে গেল তখন কিন্তু সেখানে এটা পাস হয় না। তখন তারা ডিসিশন নিল যে 2 কক্ষ মিলে তারপর ভোটাভুটি করবে। তো এখন সামনে তাদের ইলেকশন আছে, আপনি যেটা প্রারম্ভিক বক্তব্যে বলেছিলেন। তবে তাদের কিছু জেনুইন কিছু চিন্তাভাবনা আছে, হয়তো বা আমাদেরকে এই এগ্রিমেন্টের ভেতরে এটাকে কিছুটা অ্যাড্রেস করতে হতে পারে। এখানে তিনটেই মোটর ভেহিকেল এগ্রিমেন্টে 3টা পার্ট আছে। একটা তো হলো যে কার্গো যাওয়া আসা, বিভিন্ন ধরনের ট্রাক যাবে আসবে। দ্বিতীয় সেটা হলো যে ট্যুরিস্টরা যদি বাস ইত্যাদি নিয়ে যেতে চান সেটা। আর তৃতীয় হলো যে নিজস্ব যানবাহনেও যাওয়া যাবে। 3টা। এবং ভুটানের একটা যেটা, ওরা তো পরিবেশ নিয়ে খুবই চিন্তা ভাবনা করেন। তো একটা সেটা হলো যে প্রথম দিকে একটা আপত্তি উঠেছিল যে অনেক বড় ট্রাক ইত্যাদি গেলে পরিবেশের ইত্যাদি হবে কিনা, কিন্তু পরবর্তীতে আমি যেটা জানতে পারলাম যে মূল তাদের যেটা আর কি একটু দুশ্চিন্তা, সেটা হলো যে প্যাসেঞ্জার যে যাবে, আপনি গাড়ি নিয়ে কিন্তু সোজা চলে যেতে পারবেন। তো আপনি গাড়ি নিয়ে যদি চলে যান তাহলে সেখানে অনেক ট্যুরিস্ট যাবে, ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে অনেক ট্যুরিস্ট যাবে, তাদের পরিবেশ ভারসাম্য ইত্যাদি। যদিও আপনারা জানেন যে হয়তো যে ভুটান কিন্তু তাদের যে ট্যুরিজম এটাকে খুব কন্ট্রোল করে, ডেইলি আপনার $250 মতো ওখানে খরচ করতে হবে। শুধু আপার এন্ড ছাড়া ওখানে ট্যুরিজম ওরা এনকারেজ করে না। তো তাদের একটা ধারণা হলো যে এখান থেকে যদি অনেকে যদি যাওয়া শুরু করে তাহলে পরিবেশের ভারসাম্য ইত্যাদি সমস্যা হবে। তা আমার মনে হয় যে এখানে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে এটা করা সম্ভব। দুইটা দিকে যাওয়া যেতে পারে। একটা হলো যে ভুটানের যদি বিলম্ব হয়, আমরা বাকি 3টা দেশ কিন্তু এটাকে রেটিফাই করেছি, তো আমরা ত্রিপক্ষীয় ভাবেও এটা শুরু করতে পারি।
এবং জিওগ্রাফিক্যালি ভুটান এমন একটা জায়গা যে ত্রিপক্ষীয় করলে কিন্তু অসুবিধা হবে না, কারণ 3 জন করে ভুটান আসতে পারে। দ্বিতীয় যেটা সেটা হলো যে তাদের যে কনসার্নটা, ওই কনসার্নটা অ্যাড্রেস করে এটা হয়তো বা আমরা ওই যে যদি যে কতজন যেতে পারবে, টুরিস্ট কতজন যেতে পারবে বা কার্গো কত যেতে পারবে, বিভিন্ন ট্রাক ইত্যাদি, এটা কিছুটা হয়তো আমরা একটা কিন্তু লিমিটও করা যেতে পারে। কিন্তু ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনিও যেটা বলছিলেন যে মানে আসলে তো ভুটানের যে উদ্বেগ সেটা তো আসলে এক রকমের সত্যিকারের উদ্বেগ, মানে তাদের প্রধানমন্ত্রীও বারবার বলছেন যে অন্য 3 দেশের চেয়ে এদের তাদের দেশের ভেতরকার পরিস্থিতিটাও আলাদা, মানে খুব শান্ত ছোট্ট একটা দেশ, এবং নিম্নকক্ষেও কিন্তু 2 দফা ওঠানোর পরে আসলে পাশ হয়েছিল। এই চিন্তা, এই উদ্বেগগুলো তো আসলে সবগুলো দেশেরই থাকার কথা, বাংলাদেশেরও থাকবার কথা, যে কি পরিমাণ গাড়ি ঢুকবে, কি পরিমাণ গাড়ি আসবে, পরিবেশের কি ক্ষতি হবে, আমরা সেগুলো চিন্তা করে এগুচ্ছি কিনা। না, আমার মনে হয় যে ভুটান, আপনি ঠিকই বলেছেন যে তাদের যে ছোট দেশ এবং যেরকম তাদের প্রাকৃতিক পরিবেশ একটু সেন্সিটিভ হওয়ার তাদের ব্যাপার আছে, কিন্তু তারপরও আমি বলবো যে এক হলো যে এটাকে নিয়ন্ত্রণ করেও এটা করা যেতে পারে, এটাকে গ্র্যাজুয়ালি হয়তো এক্সপ্যান্ড করা যেতে পারে। আর দ্বিতীয় হলো যে এইগুলোর মাধ্যমে যখন অর্থনৈতিক উন্নয়ন হয় এবং বিভিন্ন ধরনের আর্থিক সম্পদ আসে, তখন কিন্তু আপনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সেটা আবার ব্যয়ও করতে পারেন। সুতরাং এখানে একটা ট্রেড অফ কিন্তু আছে। আমাদের দেশেও যখন আসবে আমাদেরও তো এটার উপরে আমাদের একটা চাপ পড়বে। আপনি যদি অন্যান্য যেগুলো দেখেন, জিএমএস যেখানে অন্য যেসব জায়গায় এই ধরনের বহুপাক্ষিক বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট আছে, সেখানে কিন্তু যেমন কনজেশন সারচার্জ, তারপরে সেখানে যে এনভায়রনমেন্টাল সারচার্জ, এগুলো দিয়ে ওই টাকাটাকে আবার ইউজ করা হয় যাতে করে যে ড্যামেজটা হচ্ছে সেটাকে কিছুটা হয়তো ভারসাম্য আনার জন্য। সুতরাং এইগুলো বিভিন্ন ধরনের, কারণ অর্থনৈতিক উন্নয়নের কাজে একটা অনেক সময় সাংঘর্ষিক হয়, এটাকে অস্বীকার করা যায় না, কিন্তু সেটা মিটিগেট করার জন্য বিভিন্ন ধরনের কিন্তু পদক্ষেপ নেওয়া সম্ভব। মোহাম্মদ জমির, আমি আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশ যতটা আগ্রহী দ্রুত যুক্ত হতে কানেক্টিভিটিতে, এবং বাংলাদেশের সরকার যে ধরনের কমিটমেন্ট দেখাচ্ছেন এতে, সেটা অন্য দেশগুলোর মধ্যে, মানে এই ভারত, ভুটান, নেপালের কথাই যদি বলি, তাদের মধ্যে দেখা যাচ্ছে কিনা? কারণ ভারত যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই অনুযায়ী রাস্তা তৈরি করার কাজ ত্বরান্বিত করছে না, সেটা যেমন সত্যি। ভুটান পার্লামেন্টে আলোচনা করছে, সেখানে তাদের রাজনীতিকদের এবং জনগণের উদ্বেগটাকে মাথায় রাখছে। আমাদের দেশে একমাত্র আমরা খুব মানে একক মানে রকমের সিদ্ধান্ত নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কিনা এই কানেক্টিভিটি। আমি দুটো জিনিস বলবো, মুস্তাফিজ যেটা বলছিল তার সঙ্গে যোগ দিব দুটো জিনিস আরো। ভুটানের ক্ষেত্রে ওরা এই যে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বলে একটা জিনিস বিশ্বাস করে। এখন মনে আছে আমি যখন প্রধান তথ্য কমিশনার, তখন বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে তারা 4টা সদস্যের একটা টিম করেছিল, অ্যাডভাইজারি কাউন্সিল, যাতে করে তথ্য অধিকার আইন প্রত্যেকটা দক্ষিণ এশিয়ার দেশে বাস্তবায়ন করা যায়। তখন নেপালের ছিল, তার সঙ্গে ভারতে ছিল এবং বাংলাদেশে হয়েছে। ভুটানের সঙ্গে আমরা প্রচুর কথাবার্তা বলি এবং একইভাবে কথা বলা হয় আফগানিস্তানের সঙ্গে, এবং আফগানিস্তানের একজন মেম্বার অফ পার্লামেন্টকে, মহিলাকে দায়িত্ব দেওয়া হয়, তিনি প্রথম ড্রাফটিংটা করবেন। ভুটান শুরুর থেকে আমাদেরকে বলে আসলো তথ্য অধিকার খুব ভালো, কিন্তু অ্যাট দ্য লাস্ট মোমেন্ট একইভাবে যেরকমভাবে এই ঘটনাটার কথা বলছি আমি, বিবিআইনের ব্যাপারটা, ওই নিম্নকক্ষ উচ্চকক্ষ এইটা নিয়ে হট্টগোল হলো। তারপরে কদিন পরে তারা জানালো যে তারা মনে করে গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের ক্ষেত্রে সেখানে সবাই খুশি আছে, হাসি খুশিতে আছে, তাদের কোনো এরকম প্রশ্ন অধিকার করার এরকম করার কোনো দরকার নেই। দ্যাট ওয়াজ এন্ড অফ দ্য স্টোরি। এবং তারপরে বহুবার আমার সাথে যখন দেখা হয়েছে, এখানে যিনি আগে বর্তমানে এখন নতুন রাষ্ট্রদূত আছেন, এর আগে যিনি রাষ্ট্রদূত ছিলেন মহিলা, তিনি এখন বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত, শি ইজ বেসড ইন ব্রাসেলস। তো একটা জিনিস আমাকে খুব চমৎকৃত করছে যে ভুটানের মতো একটা দেশেরও, আমরা তো ভুটানের রাজাকে আসতে দেখি, ভুটানের মতো একটা দেশে পার্লামেন্টের 2টি কক্ষে আসলে আপনার তথ্য অধিকার আইনি বলুন, বিবিআইনি বলুন, তুলতে হচ্ছে, এবং বারবার সেটি পার্লামেন্টে পাশ হলো কি হলো না তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এই প্রেক্ষিতে আমি বলবো যে তারা 2-3টে জিনিস আছে যেটা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে ও বলেছে পরিবেশের কথা, আরেকটা হচ্ছে নিরাপত্তার ব্যাপার। তারা খুব চিন্তিত যে যদি কোনো কারণে খোলামেলা খুলে দেওয়া হয়,
কারণ ওদের সরাসরি প্লেন নামবে না থিম্পুতে, নামবে ভারতে, সেখান থেকে গাড়িতে করে ওপরে যেতে হয়, যেটা আমাদের প্রধানমন্ত্রী যখন তখন তাকে করতে হয়েছে। তো আমি এই কারণে বলছি, এখানে ভুটানের সাথে আমার সম্পর্ক চূর্ণ। সেটা হচ্ছে ভুটানে যখন প্রথম দূতাবাস খোলা হলো তখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয় মহাপরিচালক, সেই হিসেবে আমি বলছি 30 বছর আগেকার কথা, 30-এরও বেশি আগেকার কথা। তখন ওই ভুটানের ক্ষেত্রতে সবসময় বলা হয় যে আমরা আছি তোমাদের সঙ্গে, তবে আমরা নির্ধারণ করব কিভাবে আছি। মানে আমরা, which is correct। কারণ হলো একটা দিক আছে, তারা ভারতের সঙ্গে সম্পৃক্ততার কারণে ভারত কখনো ভুটানে কোনো অন্য দেশের দূতাবাস খুলতে দিত না। আগে শুধু বাংলাদেশকে দেওয়া হয়েছিল, প্রথম ভারতের ছিল, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ, কাউকে দেওয়া হয়নি। তারপরে এখন ইউএনডিপির একটা ছোট্ট একটা স্মল ইউনিট মতো আছে ওখানে। বর্তমান প্রেক্ষিতে যেটা আছে, নিরাপত্তার প্রশ্নে তারা চিন্তিত। আরেকটা হচ্ছে ভুটানে তারা ভাবছে যদি অবাধ চলাচলের একটা সম্ভাবনা দেওয়া হয় তাহলে বেকারত্বের সৃষ্টি হতে পারে ভুটানে। এই বেকারত্ব তারা চায় না, তারা এটাকে আলোচনা করে নির্ধারণ করবে কতটা কি করা যেতে পারে। আরেকটা হচ্ছে তারা ভাবছে, দিস ইজ সামথিং উইচ ইজ বিন রেজড বাই 3 মেম্বার্স অফ পার্লামেন্ট তাদের ওখানে, যে তারা বলছে যে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে যদি বাইরের লোকজন বেশি আসা যাওয়া করে, সবকিছু করে। কিন্তু তারা চাচ্ছে বিনিয়োগ হোক, বিনিয়োগের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। এখন যেরকম বাংলাদেশ বলেছে আমরা দরকার করলে 100 কোটি ডলার আমরা বিনিয়োগ করতে প্রস্তুত আছি। আর অনেক কিছু আমরা বলেছি যে ওখান থেকে তোমাদের মালামাল যদি আসতে চায়, আমাদের মংলাতে এবং চট্টগ্রাম হয়ে তোমাদের যদি মালামাল যেতে চায়, সবকিছু। আমি যদি যে প্রশ্নটিতে যেতে চাচ্ছি মোহাম্মদ জমির, আপনি উত্তর দিতে চাচ্ছেন কিনা জানি না, যে আমি যে প্রশ্নটিতে যেতে চাচ্ছি যে বাংলাদেশ যতটা আগ্রহী কানেক্টিভিটিতে, যতটা কমিটেড, সেই কমিটমেন্ট এবং সেই আগ্রহ সে তার প্রতিবেশী দেশগুলোর থেকে দেখতে পাচ্ছে না। না, দেখতে পাচ্ছে। এবং আমি মনে করি যে এবছরের শেষের দিকে কাঠমান্ডুতে যখন সার্কের সম্মেলন হবে তখন এ ব্যাপারে আমার মনে হয় কিছুটা এগোনো যাবে। এবং সেখানে নেপাল, ভারত এবং বাংলাদেশ তারা ত্রিপক্ষীয়ভাবে যা কিছু করণীয় তারা করবে। এবং এমওইউ যদিও নাই, ভুটান যেখানে সঙ্গে হয়নি, যেটা মুস্তাফিজ বললো যে কোনো জায়গায়, কিন্তু ওরা যেটা বলছে, সেটা ও যেটা বললো সেটা কারেক্ট। মোটর ভেহিকেল এগ্রিমেন্টে যে 3টে অংশ যেটা আছে, যে কার্গো, ট্রাক, ট্যুরিস্ট হচ্ছে বাস এবং নিজস্ব যানবাহনে প্রাইভেট কারের, এই জিনিসটার ব্যাপারে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারছে না যে কতটা সারচার্জ হবে, কতটা কি হবে না হবে। এবং দ্যাট ইজ প্রুভিং টু এ পিভটাল অ্যাসপেক্ট। তো বাংলাদেশ মনে করছে যে ভুটানের সঙ্গে আমাদের সম্পর্কটা, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমরা অলরেডি তাদেরকে অনেক ছাড় দিয়েছি। আমরা তাদের ওখান থেকে যে কোনো পণ্য আসে, সে সকল পণ্যতে আমরা কোনো এক্সাইজ ডিউটি নেই, প্যারাটারিফ, নন ট্যারিফ ব্যারিয়ারও নেই, সম্পূর্ণ ডিউটি ফ্রি রয়েছে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে যেটা যাচ্ছে, আমরা বলছি যে আমাদেরকেও একই রকম সম্ভাবনা দাও। এবং একই রকমভাবে আমরা আরও বলেছি যে তোমরা যে সকল মালামাল আসবে, স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট যেটা আছে সেটার ব্যাপারে এবার প্রধানমন্ত্রীর সময় যখন গেলেন তখন আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে এগ্রিকালচারাল প্রোডাক্টসের ব্যাপারে। সো থিংস আর মুভিং। আমরা কানেক্টিভিটি মানে এই নয় যে খালি মোটর ভেহিকেল যাতায়াত করবে, এইটা হচ্ছে মালামাল, মোটর ভেহিকেলের মধ্যে মালামাল, তার মধ্যে মানুষজন যারা যাবে, যাত্রী সহ, সেটা বাংলাদেশ চায়। কেন কানেক্টিভিটির অংশ হিসেবে এই বিবিআইএনটা হচ্ছে একটা অংশ বিশেষ। এইটার পরে হচ্ছে বিআইসিএম যেটাকে ও বলে আমি একটা বিরতির পরে ফিরে আমি আসলে আপনাদের দুজনের কাছে যে এখন ভুটানকে বাদ দিয়ে কত দূর এগোনো যায় সেটা যেমন জানতে চাইবো, আমি সুনির্দিষ্টভাবে সেটাও জানতে চাইবো যে বাংলাদেশ যেমন ভুটানকে, এবার প্রধানমন্ত্রী সমঝোতা স্মারক সই করে এসেছেন, ভুটানকে বন্দর ব্যবহারের প্রস্তাব মানে আছে সেই সমঝোতা স্মারকে, বাংলাদেশ ভারতকেও বন্দর ব্যবহার এবং তার মানে কলকাতা থেকে ত্রিপুরায় পণ্য পরিবহনের সুযোগ দিয়েছে। আমরা এই সব কিছু বিবেচনা করে করছি কিনা সেই প্রসঙ্গটি আমি বারবার জানতে চাইবো। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর মুস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রী এই মাসেই ঘুরে এলেন থিম্পুতে এবং সেখানে গিয়েও তিনি কিন্তু বারবার এই বিবিআইএন এর অগ্রগতির কথাটাও জোর দিয়ে বলেছেন, আঞ্চলিক কানেক্টিভিটি। প্রধানমন্ত্রী সেখানে গিয়ে ভুটানকে আমাদের বন্দর ব্যবহারের একটা সমঝোতা স্মারক সই করে এসেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক বেশি দিয়ে ফেলছি কিনা, মানে ভুটান তো রাজি হলো না বিবিআইএন এর সড়ক যোগাযোগ চুক্তিতে ঢুকতে। হ্যাঁ, আমার মনে হয় না যে আমরা বেশি দিয়ে ফেলেছি। আমাদের চিন্তা করতে হবে যে আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য
আমাদের কোন কৌশলটা গ্রহণ করা উচিত। এবং আমাদের যে ভৌগোলিক অবস্থান, এটা কিন্তু আমাদের একটা বড় সম্পদ। আমরা বে অফ বেঙ্গলে একটা গেটওয়ে, এবং আমাদের যে পশ্চাৎভূমি আছে এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, এবং এটা শুধু বিবিআইএন না, এটা আমরা বিসিআইএম, যেটা নাকি অ্যাম্বাসেডর জমির বলছিলেন, যে বিসিআইএমও কিন্তু বাংলাদেশে এটার মেম্বার, এবং সেখানেও কিন্তু আমরা কুনমিং থেকে কলকাতা সড়ক যোগাযোগ ব্যবস্থার আমরা চিন্তা ভাবনা করছি। সুতরাং আমাদের স্ট্র্যাটেজিক যে আমাদের যে অবস্থান, এবং একবিংশ শতাব্দীতে আমাদের এগিয়ে যেতে হলে আমাদের এটাকে কাজে লাগাতে হবে। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশ যে বিভিন্ন জায়গায় যেতে চাচ্ছে, যে আমরা সাফটাতে আছি, আমরা বিমস্টেকে আছি, আমরা বিসিআইএম করছি, আমরা বিবিআইএনে আগ্রহী আছি। সুতরাং আমাদেরকে অল রুটস ম্যাটার ফর আস। এখন যদি ভুটান না আসে, তাহলে আমাদেরকে, আমার মনে হয় যে ত্রিপক্ষীয়ভাবে আমাদের অগ্রসর হতে হবে। কারণ এই যোগাযোগ ব্যবস্থা না হওয়ার কারণেই কিন্তু দেখেন আমাদের এই যা আমাদের বাণিজ্য হয় এই অঞ্চলে, আমাদের গ্লোবাল বাণিজ্যের এটা মাত্র 5%। আমি যদি আসিয়ানে ধরি এটা প্রায় 30%, আমি যদি নাফটাতে ধরি এটা প্রায় 55%, ইউরোপিয়ান ইউনিয়নে এটা প্রায় 65%। আমাদের মাত্র, আপনি যদি $100 যদি আমাদের এই অঞ্চলের এক্সপোর্ট হয়, তার মধ্যে মাত্র $5 হলো উইদিন দ্য রিজিয়ন। কেন? তার কারণ হলো আমি যদি আজকে এখান থেকে যদি একটা ভুটানে বা নেপালে যদি আমি রপ্তানি করতে চাই, এটার খরচ পরে হলো এখান থেকে আমি যদি রটারডামে করি তার থেকেও বেশি। আমাদের সড়ক নাই, আমাদের বর্ডারে আপনি দেখেন ইন্ডিয়ার সাথে আপনি যদি কিছু একটা এক্সপোর্ট করতে চান, বেনাপোল পেট্রাপোলে আপনাকে অনেক সময় থাকতে হয়, সেখানে আপনার ডকুমেন্টেশন, তারপরে ইলেকট্রনিক ডাটা এক্সচেঞ্জ নাই, সিঙ্গেল উইন্ডো নাই, এইসব কারণে দেখা যায় যে আমাদের খরচ অনেক বেশি পড়ে। এই যোগাযোগ ব্যবস্থাটা যদি হয় এবং প্রোটোকলগুলি যদি আমরা স্ট্যান্ডার্ডাইজ করতে পারি, আমাদের যদি ইলেকট্রনিক ডাটা এক্সচেঞ্জ যদি হয়, সিঙ্গেল উইন্ডো যদি হয়, তাহলে কিন্তু আমরা অনেক কম খরচে এই রপ্তানি আমদানি করতে পারি। আমি বারবার কেন বাংলাদেশের গতিতে আর কারো আগানোর কমিটমেন্টটা না দেখতে পাওয়ার কথাটা বলছিলাম, তার একটা কারণ আছে যে বাংলাদেশ কিন্তু ভারতের কাছে চাইছে 2015 সাল থেকে যে ভারতের ভেতর দিয়ে যদি ভুটান এবং নেপালে পণ্য পরিবহন করবার সুযোগ ভারত দেয় বাংলাদেশকে, সেটা কিন্তু বাংলাদেশ পায়নি। কিন্তু বাংলাদেশ কিন্তু আবার ভারতকে কলকাতা থেকে ত্রিপুরা যাওয়ার পথ করে দিয়েছে আশুগঞ্জ বন্দর হয়ে, সেটা তারা এখন তত ব্যবহার করছে না, কিন্তু তা তো দিয়েছে এবং নামমাত্র মূল্যে। কিন্তু বিবিআইএন মোটর ভেহিকল এগ্রিমেন্টের কিন্তু মূল যেটা ছিল সেটা হলো যে এটা যদি এগ্রিমেন্টটা বাস্তবায়িত হয় তাহলে কিন্তু আমরা যেতে পারবো, এবং তারাও আমাদের এখানে আসতে পারবে, আমাদের বন্দর ব্যবহার করতে পারবে, বিভিন্ন সারচার্জ, বিভিন্ন ধরনের ফিজ আমরা আদায় করতে পারবো। তো সেটার জন্যই তো করা হয়েছে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে ভারতের আগ্রহ, বাংলাদেশের আগ্রহ, এটার একটা বড় কারণও আছে যে মনে করেন যে বিবিআইএন 30টা রুট ঠিক করা হয়েছিল, তার মধ্যে 7টাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। তো সেখানে কিন্তু সেই থিম্পু থেকে ফুনসেলিং হয়ে, তারপরে আমাদের এইখানে মংলা হয়ে, বুড়িমারি হয়ে ইত্যাদি রাস্তা আছে, আমাদের নেপাল থেকে কাকরভিটা ইত্যাদি হয়ে আমাদের চিটাগাং ইত্যাদিতে বিভিন্ন সড়ক আইডেন্টিফাই করা আছে। কিন্তু এগুলোতে তো আমাদের বিনিয়োগ করতে হবে। এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু এই সড়কগুলোতে আমাদের নিজেদের দেশেরই যানবাহন ঠিক মতো যেতে পারে না। এই বিনিয়োগগুলি একটা এস্টিমেট করা হয়েছে যে $8 বিলিয়ন মতো লাগবে আপগ্রেডেশন করার জন্য। ভারতের বিনিয়োগও করার কথা ছিল। ভারতের বিনিয়োগ করতে হবে, আমাদের বিনিয়োগ করতে হবে, বিভিন্ন যে মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন আছে তাদের সহযোগিতা আমাদের দরকার হবে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, এদেরগুলো দরকার হবে। কিছু কিছু সড়ক এখন হচ্ছে, যেমন ভারত যে আমাদেরকে $1 বিলিয়ন, $2 বিলিয়ন, এখন $5 বিলিয়ন দিচ্ছে, এটার মধ্যে থেকেও বিভিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থার কিন্তু উন্নয়নের কাজ প্রজেক্টগুলো আছে। তো এগুলো আমাদেরকে বাস্তবায়িত করতে হবে, কিন্তু এগুলোতে সময় লাগে। কারণ আমাদের সড়ক যে ব্যবস্থা, এই ব্যবস্থাগুলোকে যদি আমরা আপগ্রেডেশন করতে না পারি, প্রতি কিলোমিটার প্রায় $3.5 মিলিয়ন মতো লাগবে আপগ্রেডেশন করতেই। তো এইগুলো যদি আমরা করি তাহলেই আমরা এই এগ্রিমেন্টগুলোকে বাস্তবায়িত করতে পারবো। তারপরে স্ট্যান্ডার্ড বিভিন্ন অপারেটিং প্রটোকলগুলি ঠিক করতে হবে, ফিস সারচার্জ এগুলো কি হবে এগুলো ঠিক করতে হবে। সুতরাং এটা কিছুটা দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু এগ্রিমেন্টটা হয়েছে, কাজটা শুরু হবে। আমার মনে হয় যে ত্রিপক্ষীয়ভাবে অগ্রসর হয়ে ভুটানও পরে আসবে। একটা জিনিস খেয়াল করা দরকার, সেটা হচ্ছে ভুটান পরিবেশ নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে, এবং তাদের হ্যাপিনেস ইন্ডেক্স যেটা নাকি তারা বলছে, অ্যাম্বাসেডর জমির বললেন, একই সাথে ভুটান একটা স্বল্পোন্নত দেশ, একই সাথে সেখানে পভার্টিও অনেক বেশি। সুতরাং তাদেরকে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে অর্থনৈতিকভাবেও তারা উন্নত হতে পারে। সুতরাং সেদিক থেকেও তাদেরকে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ আকর্ষণ করা, কর্মসংস্থান করা, শিল্পায়ন করা, এগুলোতে তো যেতে হবে তাদেরকে। কিভাবে পরিবেশ ভারসাম্য রেখে যাওয়া যাবে এটা একটা কনসার্ন আছে, কিন্তু বাদ দিয়ে যেতে পারবে বলে আমার মনে হয় না। মোহাম্মদ জমির, আমাদের
মানে আমি যেই আরেকটি অভিযোগের বিষয়ে আপনাকে আগের ইতেও প্রশ্ন করেছিলাম যে ভুটানকে দেখা যাচ্ছে যে নিম্নকক্ষ উচ্চকক্ষ বারবার পার্লামেন্টে তুলতে হচ্ছে আন্তর্জাতিক চুক্তি। আপনি বলছিলেন যে তথ্য অধিকার আইনের কথা যখন নিয়ে আপনারা প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তখনও পার্লামেন্টে গিয়েই সেটা শেষ পর্যন্ত আটকে গেল। পার্লামেন্টে আলাপটি আরেকটু বেশি হলে বাংলাদেশেও আমরা একটু বেশি জানতে পারতাম কিনা, মানে ছাড়া ছাড়া তথ্য সংবাদ মাধ্যম থেকে জানার চেয়ে সেটা ভালো হতো কিনা, এটি একটি প্রশ্ন। আর পরিবেশ নিয়ে উদ্বেগের কথা আমি যে বলছিলাম বাংলাদেশ একটু বেশি আগ্রহী। বাংলাদেশ যখন ভারতকে আশুগঞ্জ বন্দর দিয়ে কলকাতা থেকে আগরতলা যাওয়ার সুযোগ দিল তখন খবর এলো সংবাদ মাধ্যমেই যে আমরা পরিবেশ দূষণের যে সারচার্জ রাখার কথা, ট্যারিফের মধ্যে যে অংশগুলো সেই উপাদানগুলোর জন্য রাখার কথা সেগুলো আমরা রাখিনি। আমরা একটু বেশি আগ্রহ দেখাচ্ছি না, বেশি আগ্রহ দেখাচ্ছি না। আমরা যেটা করছি সেটা হচ্ছে এইটুকু, এইভাবে বলি আমি, ইউরোপে যখন ক্রস ইউরোপ ট্রাক করে মালামাল পরিবহন করা হয় ইস্টার্ন ইউরোপ থেকে অল দ্য ওয়ে টু দ্য ইংলিশ চ্যানেল পর্যন্ত, কিংবা নেদারল্যান্ডসে কিংবা বেলজিয়ামের মাধ্যমে পোর্টে, আমি তোমাকে বলি সেটা হলো, মনে করো নেদারল্যান্ডসে তারা প্রতি বছরে তারা রোজগার করে প্রায় 11.5 বিলিয়ন ইউরো প্রতি বছরে। এই মালামাল খালি তাদের ওখানে যায় এবং তার জাহাজ ওখান থেকে যাচ্ছে। একইভাবে বেলজিয়াম রোজগার করে প্রায় 6.25 থেকে 6.5 বিলিয়ন ইউরোর মতো। বাংলাদেশ যেটা করছে, করার চেষ্টা করছে, যেটা হচ্ছে আমাদের, ও যেটা বললো সেটা হচ্ছে আমাদের উই আর লাইক দ্য বেল্ট ইন দ্য বাকল, দ্য বাকল ইন দ্য বেল্ট। সেটা হচ্ছে আমাদের এখানে যদি কোনো কারণে ভুটান কিংবা ভারত তারা আমাদের বন্দর ব্যবহার করতে চায় এবং বন্দর ব্যবহার করে তারা সেটার মাধ্যমে তাদের মালামাল পাঠানো নেওয়া ইত্যাদি করে, তাহলে কিন্তু আমাদের অন্য ক্ষেত্রে আমাদের রোজগারের সমাধান অনেক কিছু হবে এবং অনেক অপরচুনিটিস ক্রিয়েট হবে। মানে সেখানে আমরা 1000 টাকার জায়গায় 100 টাকা ধরলাম কিনা that will not be important. What will be more important is আমাদের তখন সেখানে কিন্তু আমাদের যে সমস্যা যেটা আছে সেটা হচ্ছে খালি রাস্তা চলাচল নিয়ে চিন্তা করলে হবে না, কারণ সেটার জন্য ইনফ্রাস্ট্রাকচার প্রস্তুত করতে হবে, তার জন্য আরো কিছু ওই যে ছোট ছোট ব্রিজ আছে সেগুলো আরো শক্ত করতে হবে, অনেক কিছু আছে যেটা ও বললো সেটা। এর সঙ্গে যেটা আছে নদীকে ব্যবহার করে, সেই নদীগুলো কিন্তু এখন সাংঘাতিক সিলটেশনের কারণে ইট ইজ নট ইন এ প্রপার কন্ডিশন টু বি ইউজড ফর ইন্টারনাল ন্যাভিগেশন। কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অলরেডি এ ব্যাপারে বলেছে, ওয়ার্ল্ড ব্যাংকও তারা হিন্ট দিয়েছে, তারা প্রস্তুত আছে, এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক তারাও বলেছে আমরা এক্ষেত্রে প্রস্তুত আছি। যা কিছু বিনিয়োগ করার জন্য প্রয়োজন পড়বে আমরা দরকার পড়লে সেগুলো সাহায্য সহযোগিতা করব। বাংলাদেশ যেটা চাচ্ছে সেটা হলো যে আমরা স্বপ্রণীতভাবে, আগে একটা ছিল সবসময় আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে খালি দক্ষিণ এশিয়ার কথা চিন্তা করতাম, আমরা চিন্তা করছি আরো ওয়াইডার স্পেকট্রাম নিয়ে। এই যে বিআইসিএম যার মাধ্যমে কিনা চায়নার থেকে চায়নার সাথে যুক্ত হয়ে গেল পুরো পৃথিবী, লুক ইস্ট পলিসি যেটা আছে, সেই লুক ইস্ট পলিসিকে ধরে এই যে মিয়ানমারের মাধ্যমে যে চায়না আসছে সমুদ্র পথে এসে থামবে তারা, সেখান থেকে মালামাল যাবে, একইভাবে তারা চাচ্ছে যে সেটা যদি সরাসরি আসা যায় বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের মধ্যে সমুদ্র পথ আছে, কিংবা সেখান থেকেও আবার রাস্তা হয়ে ওভারল্যান্ড সেখান থেকেও যাওয়া ভারত হয়ে ইত্যাদি। এখন সমস্যা যেটা দেখা দিয়েছিল বিবিআইন করার পিছনে যেটা আছে, যে সার্কের সময় যখন থেমে গেল, the reason was not really the protocol aspect, it was the political aspect. পাকিস্তান চায়নি যে আফগানিস্তানের সঙ্গে ট্রেড বাড়ুক ভারতের, পাকিস্তানের উপর দিয়ে যাবে মালামাল নিয়ে এবং মালামাল যাবে, এবং সেইটা তারা চাইলো যে আমাদের উপর দিয়ে তোমরা মালামাল নিয়ে যাবে ওইদিকে, ওইদিক থেকে আসবে আর আমরা কিছু পাবো না, দে অপোজ দ্যাট। কিন্তু এখন সমস্যা যেটা হচ্ছে অন্য, সেটা হচ্ছে গোয়াদার পর্যন্ত যেটা চায়নার একটা বেল্ট লাইন যেটা হচ্ছে, সেই প্রশ্ন উঠছে যে চায়না যদি সেইভাবে চায়না হয়ে যায় ওখানে গোয়াদার পর্যন্ত, তাহলে প্রশ্ন উঠছে তাহলে বিবিআইএন এর প্রেক্ষিত আছে যেটা ভারত যেটা আসবে, অল দিস উইল কাম আপ ফর ডিসকাশন ইন দ্য সার্ক সামিট ইন এন্ড অফ দিস ইয়ার। আর আমি আরেকটি প্রসঙ্গে যদি যেতে চাই, যে আমরা আরেকভাবে যদি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের অবস্থানের প্রসঙ্গটি, যে বাংলাদেশ আরেকদিকে ডক্টর মুস্তাফিজুর রহমান যেমনটা বলছেন যে
বন্দরগুলো প্রস্তুত নয়, আমাদের বন্দরগুলোয় মানে অবকাঠামোগত প্রস্তুতি নাই, আমাদের রাস্তা প্রস্তুত নয়, আমরা বিভিন্ন দেশকে বিভিন্ন কিছু ব্যবহার করতে দিচ্ছি। যেমন ভারত, যেটা নিয়ে আমরা এত আলোড়ন তুললাম, ভারত দেখা যাচ্ছে যে সেই আশুগঞ্জ বন্দর ব্যবহার করে আগরতলা যেতে মোটেও চালান পাঠাচ্ছে না ভারতের কোনো ব্যবসায়ী। সরি টু ইন্টারাপ্ট ইউ, ওরা কিন্তু আশুগঞ্জেও যাবে, কিন্তু ওই যে অবকাঠামোগত দিক যেটা আছে, ফ্রম দ্য পয়েন্ট যেখানে নামছে বন্দর থেকে নেমে ভারত পর্যন্ত যাচ্ছে, এটাকে আপাতত জাস্ট বাংলাদেশের একটা কৌশলের মতো যে আমি প্রস্তুত সংযুক্ত হতে, মানে আসলে আমি বলবো কিন্তু আমার সাথে কেউ সংযুক্ত শেষ পর্যন্ত হচ্ছে না, কারণ আমার কোনো প্রস্তুতি নাই। যদি তুমি একটা কথা আছে, পুরনো কথা, খনার বচন, না কাঁদলে মাও দুধ দেয় না, সেই একই কারণে আমি বলছি যে এই যে বাংলাদেশ যে জিনিসগুলো নির্ণয় করে দেখছে যে এই জিনিসগুলো আমাদের কানেক্টিভিটি সহজতর করবে, সেই জন্য আমরা এই জিনিসগুলো আইডেন্টিফাই করছি। আমরা এই ইনফ্রাস্ট্রাকচার এখানে দরকার, এখানে এটা আমাদের ইমপ্রুভ করতে হবে, এখানে নেভিগেশন, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট স্টেপস। তখন যদি দেখে ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট, এরা যে হ্যাঁ সত্যি তো এটা সম্ভাবনা আছে, দে উইল কাম ফরওয়ার্ড, দিস উইল হেল্প আওয়ার ইকোনমিক করিডোরস টু ইমার্জ। একটা বিরতির পর ডক্টর মুস্তাফিজুর রহমান, এই একই প্রশ্ন আপনাকে করব যে আমরা একরকম জানিয়ে রাখছি কিনা বিশ্বকে যে আমরা প্রস্তুত সংযুক্ত হতে। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ আবার প্রস্তুতিবিহীনভাবে আমরা যোগাযোগে সংযুক্ত সেই কথা বলছে কিনা, যে কারণে ভারত সেই যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করতে তেমন আর আগ্রহ দেখাচ্ছে না। এবার ভুটানকেও বলে আসা হয়েছে যে বন্দর এবং নদী ব্যবহার, যে নদী আসলে আমাদের নৌ চলাচলের জন্যই উপযুক্ত নাই, সেটাকে একটা কৌশল হতে পারে কিনা? আমার মনে হয় যে এটা কৌশল যেটা, সেটা আমার মনে হয় যে বাংলাদেশ ঠিক করেছে যে আমরা যোগাযোগের একটা বড় যে সুযোগ আছে এটাকে কাজে লাগিয়ে আমাদের অর্থনৈতিক উন্নয়নে আমরা এটাকে ব্যবহার করব। এটা কৌশলগতভাবে বাংলাদেশ এটা আমার মনে হয় নির্ধারণ করেছে এবং এটা ঠিক আছে। কথাটা হলো যে এই ধরনের যখন নাকি আমরা বিভিন্ন চুক্তি করি বা আমাদের এই ধরনের যখন কৌশল থাকে, তখন কিন্তু সমান্তরালভাবে আমাদের অন্যান্য উদ্যোগগুলো নিতে হবে। সেই জায়গাটাতেই যেমন আমরা ভারতকে দিলাম, আপনি জানেন যে 90-এর দশক থেকে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, এবং তারপরে যাক আমরা এমন একটা জায়গায় এসেছি যখন দেব কিনা সেটা না, কি শর্তে দেব, কিভাবে দেব, এই জায়গাটা এসেছে। এখন ভারতের আমরা দেখলাম যে লাইন অফ ক্রেডিট দিল একটা, দুইটা, এখন 3 নাম্বারটা, কিন্তু আমরা আশুগঞ্জে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আমাদের ডেভেলপ করার কথা ছিল, এবং আপনি ঠিকই বলতেছিলেন যে আমরা দেখেছি যে এই যে 6 মাসে মাত্র 3টা এখানে কার্গো গিয়েছে। আমরা একটা সিবিডি থেকে একটা ছোট একটা গবেষণাও করলাম, দেখা গেল যে একটা কাভার্ড ভ্যান নাই, ওইটার জন্য ঢাকায় আসতে হচ্ছে এবং ইত্যাদি। এখন চিকেন নেক দিয়ে তার পাঠাতে যতটা সময় লাগে এখানেও তাই লাগছে, এবং তারপরে সেখানে ওই যে স্ক্যানার ইত্যাদি থাকার কথা ছিল। এটার কারণে যেটা হচ্ছে যে ওরাও ব্যবহার করছে না, আর আমরাও যেটা মনে করেছিলাম যে আমরা এটা থেকে বিভিন্ন ফিস, সারচার্জ ইত্যাদি পাবো, 8 লাখ টাকার মতো আমরা পেয়েছি 3টা থেকে, এটা কিছুই না। কিন্তু আমাদের এগুলো এইসব অবকাঠামো বিনির্মাণ করতে হবে, আমাদের এইখানে বিনিয়োগ করতে হবে, তাহলেই কেবলমাত্র। আর এইগুলো তো শুধুমাত্র আমাদের এই রিজিওনাল বা সাব রিজিওনাল কানেক্টিভিটির জন্য হবে না, এটা আমরা নিজেরাও এটা ব্যবহার করতে পারবো কিন্তু যখন একটা সড়ক হবে। সুতরাং এটাকে ওইভাবে আমার মনে হয় যে দেখার সুযোগ আছে, এবং বাংলাদেশ কৌশলটা আমার মনে হয় ঠিক আছে, কিন্তু বাস্তবায়নের জন্য যেসব প্রাতিষ্ঠানিক সক্ষমতা, এবং এইটা কেবলমাত্র তো আমাদের এইসব প্রজেক্টে না, আমরা যখন আমাদের এডিপি বাস্তবায়ন করতে যাই তখনও আমরা দেখি যে বিলম্ব হয়, কস্ট বাড়ে। এই জায়গাগুলোতে প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা আমাদের প্রয়োজন পড়বে। ভারত বা আমরা যদি আমি একটা মানে প্রশ্ন করি যে নিজের কৌতূহল থেকে, যে বিশ্বেই এখন যোগাযোগের বিষয়টি কি এমন হয়ে দাঁড়িয়েছে, ধরুন আমি প্রস্তুত নই কিন্তু আমি বললাম যে আমি যুক্ত হতে প্রস্তুত, বাংলাদেশকে আমরা যখন বলি যে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় আছে ভৌগোলিকভাবে, তার মানে কি যে বাংলাদেশকে কেউ না কেউ এসে প্রস্তুত করে নেবে, নাকি আপনি পিছিয়ে পড়তে পারি আমি যদি প্রস্তুত না? আমি যদি বলি যে আমি প্রস্তুত এবং আমি আমার সেই আগ্রহটা দেখাই, এটার একটা তো কৌশলগত দিক আছে, কিন্তু অন্যটা হলো যে আমার যারা পার্টনার তারাও তখন কিন্তু বুঝবে যে না বাংলাদেশ প্রস্তুত। দেখুন এখন যে যেমন কুনমিং থেকে আপনি যদি বে অফ বেঙ্গল দিয়ে যদি
আপনি বাণিজ্য করেন তাহলে তাদের 800 কিলোমিটারের মতো পড়ে। আদারওয়াইজ আপনি দেখেন যদি কুনমিং থেকে কোথাও ধরেন মালয়েশিয়াতে যাবে বা অন্য কোথাও যাবে, এটা 2000-3000 কিলোমিটার ইস্টে যে সেখানে ইয়েলো সি তারপর পুরোটা ঘুরে আসতেছে, তো তাদের কম্পিটিটিভনেস তারা হারায়। এবং এটা কেবলমাত্র এক্সপোর্ট না, আপনি যখন ইম্পোর্ট করেন তো ইম্পোর্টেও তো খরচ বেশি পড়লে ওটা ভোক্তার উপরে যে পরে, উদ্যোক্তার উপরে যে পরে, উৎপাদকের উপরে যে। সুতরাং সেদিক থেকে কিন্তু আমাদের সমস্যা যেটা হয়ে যাচ্ছে সেটা হলো যে এগুলো যে আমরা যেগুলো করছি এগুলোকে সমন্বিতভাবে বাস্তবায়ন করার মতো প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দ্রুত বাস্তবায়ন করা, এই জায়গাটাতে আমাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে। আর এটা কেবলমাত্র তো সড়ক না, এটা কিন্তু আপনার সিমলেস কানেক্টিভিটি বলে এটাকে, এই যে জলপথ, স্থলপথ, রেলপথ সবগুলোর একটা আরেকটার সাথে আপনার সংযোগ থাকতে হবে, সমন্বয় থাকতে হবে, হ্যাঁ ইন্টারকানেক্টিভিটিতে থাকলেই আপনি সময়টা কম এবং খরচটা আপনি কম করে আপনি এটা করতে পারবেন। এবং দেখেন আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো শুধু বাণিজ্য না, আপনি যদি বিনিয়োগ আকর্ষণ করতে চান, যে ভারত সব এলডিসিদেরকে আমাদের মতো স্বল্পোন্নত সব দেশকে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে। আমরা তো ভারত $450 বিলিয়ন মতো আমদানি করে, আমরা তো সেখানে $1 বিলিয়ন এখনো পাঠাতে পারলাম না, কারণ এগুলোতে খরচ যেগুলো কম্পিটিটিভনেস থাকতে পারছে না। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে যদি ট্রেড কানেক্টিভিটি বাড়াতে হয় তাহলে ট্রান্সপোর্ট কানেক্টিভিটি, ইনভেস্টমেন্ট কানেক্টিভিটি, পিপল টু পিপল কানেক্টিভিটি, আমাদের নিজেদের ব্যবসায়ীরাও যে কথাটি বারবার বলেন অবকাঠামো অবকাঠামো অবকাঠামো, অবকাঠামোই বোধহয় শেষ কথা, সেটা করতে হবে। সেটা যদি করা যায় তাহলে এই যে এখন যে আমাদের সফট সাইডগুলো আমরা করে রাখলাম, এগ্রিমেন্টগুলো করে রাখলাম, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল, হারমোনাইজেশন, স্ট্যান্ডার্ডাইজেশন করে রাখলাম, এটা তখন আমরা দ্রুতভাবে আমরা তখন এটা সুফল পেতে পারবো। মোহাম্মদ জমির, বাংলাদেশ সেদিকে আরো দ্রুত হাঁটতে হবে কিনা, নিজেদের প্রস্তুতির দিক থেকে যুক্ত হতে রাজি সেদিক তো ঠিক আছে, আর যদি ত্রিপক্ষীয় হয় বাংলাদেশ, ভারত, নেপাল, এই প্রসঙ্গটি ডক্টর মুস্তাফিজুর রহমান আগে বলেছিলেন, আপনি মনে করেন ত্রিপক্ষীয় হলে কি লাভ কি ক্ষতি? না, ত্রিপক্ষীয় হবেই, নিশ্চয় হবে, কিন্তু বাস্তবায়ন কল্পে আমাদের আরো দ্রুততর হতে হবে আমাদের সরকারের, বিশেষ করে আমাদের সরকারের, যে বাস্তবায়ন নীতির কল্পে যে সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, একটা ল্যাক অফ কোঅর্ডিনেশন আছে আমাদের মধ্যে। এই ল্যাক অফ কোঅর্ডিনেশনের ঊর্ধ্বে যদি আমরা উঠতে না পারি তাহলে কিন্তু আমরা উইল নট বি এবল টু বিনিয়োগের ক্ষেত্রে পারবো না। আর দ্বিতীয় যেটা আছে, এটা আলোচনার মাধ্যমে আজকে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে ফ্রন্ট পেজ এডিটোরিয়াল এবং আর্টিকেলও আছে সেখানে ব্যাপারে আমাদের মনে রাখতে হবে যে যারা আমাদের বাণিজ্যের সঙ্গে জড়িত, ইট ইনক্লুডস যারা ম্যানুফ্যাকচারার্স, those who are exporting, those who are importing, and those who are using it for the consumer related economy, domestic economy, খালি বিদেশ না। তো সেইগুলোর ক্ষেত্রে অনেক কটা গুরুত্বপূর্ণ দিক আছে যেগুলো কিন্তু আমাদের প্রস্তুতি এখন সেরকমভাবে হয়নি। যে ফর এক্সাম্পল সিম্পল আমি বলি একটা, আমাদের মালামাল যদি এখান থেকে A to B যাবে, সেখানে যদি ফুড আইটেমস হয়, ইউ নিড রেফ্রিজারেটেড কন্ডিশনস অ্যাট ভেরিয়াস পয়েন্টস, যেখানে কিনা মালটা এসে থামবে, যেহেতু একটু অপেক্ষা করতে হবে, তখন রেফ্রিজারেটেড কন্ডিশনের মধ্যে থাকবে এবং শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে করে ইত্যাদি। আমাদের সেগুলো নাই। আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মাল ওজন করার ক্ষেত্রে সেগুলো নেই। তারপরে তৃতীয়ত হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে মালটা যাচ্ছে, মালে যাতে উল্টাপাল্টা চুরি ডাকাতি না হয়, সে নিরাপত্তা প্রণয়ন করা ইত্যাদি। ভারতে যেমন আমরা চার্জ ধরেছি কম মানে মাল পরিবহনের, কিন্তু কোম্পানিগুলোকে আবার একজন নিরাপত্তা রক্ষী নিয়ে রওনা হতে হয়েছে আশুগঞ্জ থেকে। না, আমার কথা সেইটাই যে আমরা খুলি, যেটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ সরকারের মাধ্যমে একটা অভিমত সৃষ্টি হচ্ছে যে বাংলাদেশ প্রস্তুত টু ওপেন ইটস ডোরস টু অ্যালাউ কানেক্টিভিটি, এবং এইটা কিন্তু একটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার, পলিটিক্যাল উইলের ব্যাপার। এখনো যেটা মিয়ানমারের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কম্বোডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়, লাওসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেখানে বাংলাদেশ বলছে আমাদের মাধ্যমে তোমরা যদি মালামাল পাঠাতে চাও আমরা প্রস্তুত আছি, আমাদের বিনিয়োগের প্রয়োজন আছে, এইসব সহায়তা করার জন্য অন্যরা আসবে, তখন বিনিয়োগ করবে। দ্বিতীয় পয়েন্টটা যেটা হচ্ছে বাংলাদেশে মনে রাখতে হবে, আমাদের সবাইকে মনে রাখতে হবে, we need to diversify our products and our destinations. এখন শ্রীলঙ্কা কি করে এত তাড়াতাড়ি উপরে উঠছে? শ্রীলঙ্কা একটা ছোট্ট দ্বীপ, সেখানে কেন তারা একটা স্পেশাল ডিপ সি পোর্ট করতে দিল চায়নাকে? কেন তারা? বিকজ দে রিয়েলাইজ যে যদি মালামাল থামে তাদের ওখানে এবং সেখানে থেমে কিছুদিন থেকে অন্যদিকে যায়, এই ট্রান্সশিপমেন্ট ইত্যাদি কারণে তার রোজগার এমনি সঙ্গে সঙ্গে, ট্রান্সশিপমেন্টে তো একটা ক্রেন উঠাচ্ছে নামাচ্ছে, আবার উঠাচ্ছে নামাচ্ছে। সো আমাদের
উন্নতিওটা হবে, সেই ক্ষেত্রে আমাদের বিদ্যুতের ক্ষেত্রে উন্নতি কিন্তু হবে। আপনি রাজনৈতিক সদিচ্ছার প্রসঙ্গ তুললেন, আমি যদি এই প্রশ্ন নিয়ে আপনার কাছেও আসবো, কিন্তু ডক্টর মুস্তাফিজুর রহমান, রাজনৈতিক সদিচ্ছার ক্ষেত্রে আঞ্চলিক রাজনৈতিক সদিচ্ছাও, যেমন মানে ভারত পাকিস্তান তো দুই মানে বড় ভাই সুলভ আচরণ করতো সবসময় আঞ্চলিকিতে, যেমন একটি এমবিএ বাতিল হয়ে গেল পাকিস্তানের অনিচ্ছার কারণে। অনেকে বলছেন যে ভারত যত উদ্যোগী হওয়ার কথা ছিল, এই বিবিআইএন এমবিএ যেহেতু তাদের উদ্যোগেই শুরু, ততটা উদ্যোগ দেখাচ্ছে না, কারণ নেপালের সাথে সম্পর্কটা তাদের একটু খারাপ যাচ্ছে। আর ভুটানের এই সরকারকে 2018-র আগে তারা বিরক্ত করতে চাইছে না। আমি একটু ভিন্নভাবেই বলবো। দেখুন, এখনো তো এই চতুর্পক্ষীয় বা ত্রিপক্ষীয় আমরা করি না, কিন্তু দ্বিপাক্ষিক ভাবে তো আমরা তো ভারতের সাথে আমরা কানেক্টিভিটি এগ্রিমেন্ট বলি, ট্রানজিট এগ্রিমেন্ট বলি, করেছি। তো সেখানে কিন্তু ভারত আমাদেরকে $1 বিলিয়ন, $2 বিলিয়ন, এখন আরো $4.5 বিলিয়ন মিলিটারিটা বাদ দিলে লাইন অফ ক্রেডিট দিচ্ছে, 1% দিচ্ছে। আছে বিভিন্ন ধরনের সমস্যা, যে 75% সেখান থেকে প্রকিউর করতে হবে ইত্যাদি সমস্যা, কিন্তু দিয়েছে। কিন্তু আমাদের যেটা প্রয়োজন, যেটা আমাদের যে বিনিয়োগগুলো করা দরকার ছিল এবং সিকোয়েন্সিয়ালি করা দরকার ছিল, সমান্তরালভাবে করা দরকার ছিল, সেটা তো আমরা তো করিনি। তাহলে আমি তো ভারতকে তো দোষ দেব না, সম্পন্ন করতে পারিনি। আমরা নিজেদের যে হোমওয়ার্কটা করা দরকার ছিল আমরা অর্ধেক করেছি, বাকি অর্ধেক করিনি। কিন্তু এইসব জায়গায় আমরাও আসলে টাকাটা আনতে পারছি না। এবং এইসব জায়গায় সমস্যাটা হলো আপনি যদি ফুল না করেন, কোনো একটা জায়গায় যদি মিসিং লিঙ্ক থাকে, আপনি কাজটা করতে পারবেন না। এখন আমরা এগ্রিমেন্ট করেছি, আমাদের নৌপথ দিয়ে আমাদের আশুগঞ্জ পর্যন্ত আসছে, কিন্তু আশুগঞ্জে যদি আমার পোর্ট ফেসিলিটি না থাকে এবং আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত আমি যদি সড়কটা যদি উন্নত মানের যদি করতে যদি না পারি, তো তাহলে তো এইটা আমরা কাজে লাগাতে পারবো না। সুতরাং আমার মনে হয় যে আমাদের যেটা বলি অনেক সময় আমরা কাগজে পত্রে মুখে আমরা যত আগ্রহ দেখাচ্ছি, দৌড়চ্ছি না, আসলে নেসেসারি ফ্যাক্টরগুলো আছে, সাফিশিয়েন্ট ফ্যাক্টরগুলোকে এখন কাজে লাগাতে হবে এবং এটার জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতাগুলি আমাদের বাড়াতে হবে। এটা কেবলমাত্র আমাদের এই সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপারই না, আমাদের নিজস্ব যখন আমরা উন্নয়ন কর্মকাণ্ড করি, সেখানেও তো আমাদের খুবই শ্লথগতি, আমাদের অনেক সময় সুশাসন, জবাবদিহিতার অভাব আমরা দেখি। তো সেই জায়গাগুলোতে আমাদের সক্ষমতা বৃদ্ধির ব্যাপারটা থেকেই যাবে। এটা করতে পারলে আমাদের নিজস্ব অর্থনৈতিক উন্নয়ন এবং এই ধরনের যে বহুপাক্ষিক যেসব চুক্তি আমরা করছি সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। মোহাম্মদ জমির শেষ মন্তব্য। আমি এইটুকু শুধু বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে আমাদের এই যে ভারতের 3টে যে দেওয়া হয়েছে লাইন অফ ক্রেডিট, প্রথম লাইন অফ ক্রেডিট $1 বিলিয়ন, সেটা মাত্র 15টা প্রকল্পের মধ্যে মাত্র 8টা হয়েছে, 7টা এখনো হয়নি। দ্বিতীয়টা $2 বিলিয়ন, একটাও এখনো হয়নি, কারণ আমরা প্রায়োরিটাইজেশন করতে পারছি না নিজেদের মধ্যে, যে কোনটার পরে কোনটা আসবে, কোনটার সঙ্গে কোনটা কানেক্টিভিটি আছে। সেই জন্য আমাদেরকে যদি মানসিক দিক থেকে এবং প্র্যাকটিক্যালভাবে যদি আমরা না এগোতে পারি, তাহলে কিন্তু কিছু হবে না, তাহলে সংযুক্ত হওয়া হবে না, হবে না। কিন্তু সেটা হচ্ছে যে অন্যরা তো এসে তোমাকে সাহায্য করতে পারবে না। তুমি যদি নিজের থেকে নিজের ঘর আগে না গুছাও, আর এখানে তো রাজনীতির কোনো কথা না, এটা হচ্ছে আমলাতান্ত্রিক মনোভাবাপন্নভাবে যদি এগোয়, তাহলে কোনোটাই হবে না। সেখানে আমি বলবো যে আমাদের বিভিন্ন মন্ত্রণালয় যেগুলো এর সাথে জড়িত, এই পুরো অবকাঠামোগত দিক থেকে জড়িত, দে মাস্ট ফাইন্ড দ্য লিস্ট কমন ডিনোমিনেটরস অ্যান্ড অ্যাক্ট অন দেম অ্যান্ড অ্যাক্ট সুইফটলি এবং গিভিং প্রায়োরিটি টু ইট। এটা যদি না করে তাহলে হবে কি, তখন দুর্নীতি হবে, তখন আননেসেসারি খরচ বাড়বে। আমরা এই যে একটা ফ্লাইওভার হচ্ছে মগবাজারে, আপনাদের মূল কথা কি এরকম যে বিবিআইএন বলি, বিসিআইএম বলি, মানে সংযুক্তির ক্ষেত্রে এখন আসলে আমাদের করবার অনেক কিছু আছে, এই ভুটানের আপত্তির চাইতে মানে আমরা অনেক বেশি দুর্বল করে রেখেছি। আমরা একটা ইনিশিয়েটিভ, একটা ইন টার্মস অফ পলিসি, আমরা একটা পলিসি ডিসিশন নিয়েছি যে আমরা এইটা করতে প্রস্তুত। এখন সেই অবকাঠামোগত দিক থেকে সেটা তো সবসময় সরকার মানে এই নয়, এখানে আমলাতান্ত্রিক মনোভাবাপন্ন হলে হবে না। The government can give a certain direction in terms of policy, but it is the ministries which have to implement them. এই সেই বাস্তবায়ন কল্পে যদি নিজেদের মধ্যে আমাদের মন মানসিকতা ঠিক করতে না পারি, আমরা সবসময় যদি উল্টোপাল্টা কথা ভাবে, তাহলে হবে না কিছু। এবং সেখানে আমি বলবো বর্তমানে প্রধানমন্ত্রী তিনি একটা দিক নির্দেশনা দিচ্ছেন। It is for the rest of us to try to bring it forward. If you can't do it, it is not the fault of the government.
অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জমির, ধন্যবাদ ডক্টর মুস্তাফিজুর রহমান, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন প্রথম পর্বের আলোচনায়। পরবর্তী পর্বে হাওড়নীয় রাজনীতি এই বিষয়ে আলোচনা করবেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক। সঙ্গে থাকবেন আপনিও।